মিড ডে মিলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে স্কুলে স্কুলে যে আমিষ খাবার দেওয়া হতো, ডিম মাংস, সেই ডিম মাংস কিছুই আর থাকছে না, পুরোটাই ইস্কন মতে, অর্থাৎ নিরামিষ খাবার দেওয়া হবে এবার থেকে। কি প্রতিক্রিয়া? প্রথমত হচ্ছে বাজেট করে আমাদের সরকার ঘোষণা করে দিলেন যে মিড ডে মিল দেওয়া হবে। মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। কোনো টেন্ডার হলো না, কোনো স্বচ্ছতা নেই প্রক্রিয়ার, একেবারে স্বজন পোষণ করে ইসকনের হাতে তুলে দেওয়া হলো। এইটা প্রথমত হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে ইসকন, তারা তাদের যা দর্শন, সেই দর্শনগত দিক থেকে তারা সাত্ত্বিক খাবার পরিবেশন করে। আমরা অন্যান্য রাজ্যে, যে সমস্ত রাজ্যে বিজেপির সরকার ইসকনকে দায়িত্ব দিয়েছিল মিড ডে মিলের, আমরা দেখেছি কর্ণাটকে এমন ঘটনা ঘটেছিল যে সেখানে তারা রান্না থেকে পেঁয়াজ রসুন বাদ দিয়ে দিয়েছিল। সেই জন্য স্কুল পড়ুয়ারা তারা মিড ডে মিলের খাবার খেতে চাইছিল না, ড্রপ আউট বেড়ে যাচ্ছিল। এই নিয়ে সেখানকার সরকার, শিক্ষক সংগঠন তারা সোচ্চার হয় এবং বলে যে পেঁয়াজ রসুন যোগ করতে হবে, কিন্তু তারপরেও ইসকন তারা বলে যে না, আমরা পেঁয়াজ রসুন যোগ করবো না, আমাদের সাত্ত্বিক দর্শন। তার মানে একেবারে শিশু মন মন থেকে, একেবারে বাল্যকাল থেকে, শৈশবকাল থেকে যদি তাদেরকে এই সাত্ত্বিক খাবারের অভ্যাসটা তৈরি করে দেওয়া যায়, তাহলে ওদের যেটা হিন্দি হিন্দু হিন্দুস্তানের প্রকল্প, বাঙালির সংস্কৃতি, তার সাংস্কৃতিক কম্পোনেন্ট, তার খাদ্যাভ্যাসের উপর যে আক্রমণ, সেই আক্রমণের কাজটা হবে। এই আক্রমণেরই একটা ষড়যন্ত্র, একটা ব্লুপ্রিন্ট এই ইসকনের হাতে খাবার তুলে দেওয়া। এছাড়া ইসকন নিয়ে অনেক সমস্যা আছে। ইসকনের একাধিক সাধু সন্ন্যাসী তারা বিভিন্ন শিশুদের যৌন নিপীড়নমূলক অভিযোগে অভিযুক্ত, কেউ কেউ দোষী সাব্যস্ত হয়েছেন। তারপরেও ইসকনের এই সমস্ত সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। তার সাথে তো পুষ্টিগুণের ব্যাপারটা আছে। অনেকে এখন প্রচার করার চেষ্টা করছেন যে মুসুর ডাল, সয়াবিন ইত্যাদিতে ডিমের থেকে প্রোটিনের প্রপোর্শনটা বেশি। এবার প্রোটিন তো একমাত্র পুষ্টিগুণ নির্ধারণ করে না। তাহলে ডিম বা যে কোনো প্রাণীজাত প্রাকৃতিক খাবার, সেইটা যে পরিমাণ 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটা প্রপার পুষ্টিগুণ সম্পন্ন খাবার দিতে পারে, সেইটা কিন্তু কোনো প্রক্রিয়াজাত যে প্রোটিন, এই যে সয়াবিন, বড়ি, এগুলো তো প্রক্রিয়াজাত খাবার, সেই প্রক্রিয়াজাত খাবার থেকে পাওয়া যায় না। অতএব এই গোটা ঘটনাটা আমাদের রাজ্যের একেবারে গরিব যে অংশের ছাত্রছাত্রীরা আছে, তারা, যারা হয়তো একটু মিড ডে মিল খাবার পেতো স্কুলে গিয়ে, তাদের সেই স্কুলে খাবারের পুষ্টিগুণ থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। এছাড়া এই ঘোষণাটা হয়েছে যে কলকাতার মূলত কর্পোরেশন স্কুলগুলোতে নাকি এই মিড ডে মিলের প্রকল্পটা দেওয়া হবে। কলকাতাতে 70% কর্পোরেশন স্কুল গত 15 বছরে বন্ধ হয়ে গেছে। বাজেটে একটা স্কুল রিভাইভ করারও কোনো পরিকল্পনা, কোনো বাজেট অ্যালোকেশন কোনোটাই নেই। উল্টে বলে দেওয়া হলো যে এই ইসকনের মাধ্যমে মিড ডে মিল পরিকল্পনা দেওয়া হবে। আচ্ছা, ইসকন মিড ডে মিল যে পরিষেবা দেয়, সেটা কিন্তু স্কুলে স্কুলে রান্না করে দেয় না। ওরা সেন্ট্রালাইজড একটা কিচেন চালায়, সেই কিচেন থেকে গাড়িতে করে বিভিন্ন স্কুলে তারা খাবার পৌঁছে দেয়। যদি এইটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটে, তাহলে যে সমস্ত মানুষ স্কুলগুলোতে মিড ডে মিল রান্নার কাজের সাথে যুক্ত ছিল, তাদের ওই কর্মসংস্থানের কি হবে? এতগুলো প্রশ্ন জড়িয়ে আছে। একেবারে প্রাথমিকভাবে বলার, এইভাবে বেআইনিভাবে ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া যায় না। এইটা নিয়ে আমরা আমাদের দিক থেকে গোটা রাজ্য জুড়ে, আপাতত কলকাতার ক্ষেত্রে ঘোষণা হয়েছে, কলকাতা জুড়ে আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব, এবং এই ইসকনের হাতে ছেড়ে দেওয়া মিড ডে মিলের পরিষেবা এটা যাবে না। সংখ্যালঘুদের ক্ষেত্রে, বাজেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাজেটে কিন্তু সংখ্যালঘুদের 61%, তাদের 61% ধাক্কা, অর্থাৎ তাদের জন্য কোনো আলাদা করে ব্যবস্থাও করা হয়নি, এবং মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রেও বাজেটে সেরকম ভাবে কিছু দেখা যায়নি। কি প্রতিক্রিয়া? এটা তো একেবারে বিজেপি আরএসএস এর ঘোষিত নীতি। ওরা যে বিদ্বেষ, বিভাজন, যে অপরায়ণের রাজনীতি করে, সেই রাজনীতির অঙ্গ। দেখাতেই চাই যে মুসলমানরা এই দেশীয় না। ওদের কথা আছে, যে সমস্ত মানুষের পুণ্যভূমি, পিতৃভূমি আর জন্মভূমি ভারতবর্ষ নয়, তারা ভারতবর্ষে থাকার যোগ্য নয়, তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশি অভিযোগে ডিপোর্ট করে দেওয়া হবে। সেই জন্য হচ্ছে তারা মুসলমানদেরকে এই হিন্দি হিন্দু হিন্দুস্তানের প্রজেক্টে হচ্ছে অপরাহিত করে রাখতে চায়। এর নেপথ্যের কারণটা হচ্ছে যে মানুষের মনের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিজেপি সরকারের একটার পর একটা নীতি, সেই নীতির জন্য মানুষের কাজ যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, খাবার খেতে পাচ্ছে না, অন্যান্য 100 রকম ভোগান্তি আছে, ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। সেই ক্ষোভটা যাতে সরকারের দিকে ধাবিত না হয়, সেটা যাতে একটা অন্য গোষ্ঠীর দিকে চালিয়ে দেওয়া যায়, সেই জন্যই বিদ্বেষের রাজনীতিটা ওদের প্রয়োজন পড়ে। আর সেই বিদ্বেষের রাজনীতিটাকে জিইয়ে রাখা যাবে না, বা যাদেরকে, মানে যাদের মনের মধ্যে বিদ্বেষ তৈরি করে দিয়ে ওরা ক্ষমতায় এসেছে, তাদের কাছে অ্যাকাউন্টেবিলিটি রাখা যাবে না যদি মাইনরিটি অ্যাফেয়ার্সে ওরা বেশি টাকা হচ্ছে বরাদ্দ করতো। সেই কারণেই মুসলমানদেরকে বঞ্চিত করবার জন্য, তাদেরকে আরো প্রান্তিক, ডিহিউম্যানাইজ করে দেওয়ার জন্য, একেবারে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেওয়ার জন্য ওরা একটার পর একটা ধাপ নেবে। তার প্রথম ধাপ এটা, মাইনরিটি অ্যাফেয়ার্সে হচ্ছে বরাদ্দ কমিয়েছে, মাদ্রাসায় বরাদ্দ কমিয়েছে। এর পরবর্তীতে আরো নানানভাবে বঞ্চিত
করা হবে মুসলমানদের। আমরা দেখেছি এসআইআর এ যখন নাম বাদ গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে, সেখানে অধিকাংশ জন ছিলেন মুসলমান, তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে। সোনালী খাতুনের ঘটনা আমরা দেখেছি, বেআইনি ভাবে মানে করা হয়েছে, পুশ আউট করা হয়েছে। একই সাথে এই কয়েকদিন আগে হাসান সোহরাবর্দীর নামে যে রাস্তা, সেই রাস্তার নাম পরিবর্তন করে মিথ্যা ইতিহাস প্রচার করে গোপাল মুখোপাধ্যায়, যিনি দাঙ্গার নায়ক ছিলেন, একাধিক মুসলমানের নিধন করেছিলেন, তার নামে রাস্তার নামকরণ করা হয়েছে। একটার পর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওরা এই অপরায়ণের কাজটা করবে। বিজেপি আর এসএস এটাই করে। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ধর্মনিরপেক্ষ মানুষ যারা ভারত ভাবনাকে বাঁচিয়ে রাখতে চায়, তাদের সকলের উচিত সমবেতভাবে বিজেপির এই প্রত্যেকটা চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো। শেষ প্রসঙ্গে আসবো যে আদালতের নির্দেশ দেওয়া আছে যে পুনর্বাসন ছাড়া যাদের হকার যারা রয়েছেন দোকান, সেই উচ্ছেদ করা যাবে না, কিন্তু দেখা যাচ্ছে সেই উচ্ছেদ হচ্ছে এখনো পর্যন্ত, এবং বাজেটেও পুনর্বাসনের বিষয়ে কোনো রকম মন্তব্য করা হয়নি। হকার পুনর্বাসন, হকার উচ্ছেদ হচ্ছে কেন? বিজেপি অনেক মানুষের ভোট পেয়ে সরকারে এসেছে, কিন্তু ওরা তো এসেছে আসলে আম্বানি আদানির নোটে। আর ওরা হচ্ছে যাদের ভোট পেয়ে সরকারে এসেছে তাদের স্বার্থ দেখে না, যাদের নোট পেয়ে সরকারে এসেছে তাদের স্বার্থ দেখে। ওদের আসল উদ্দেশ্য হচ্ছে আম্বানি আদানিদের নোট পাইয়ে দেওয়া। হকার উচ্ছেদ করাই হচ্ছে যাতে এই গরিব মানুষ যারা অল্প কিছু ছোট্টখাটো ব্যবসা করে খাচ্ছিল, তাদের জায়গায় এই মিওয়া মোড়ে ওয়াও মোমো এই ধরনের স্টল তারা আরো খানিকটা মুনাফা করে নিতে পারে। এখন এই মানুষগুলো হকার হচ্ছিল কেন? এই মানুষগুলো হকার হচ্ছিল কারণ রাষ্ট্র, সরকার এদের কোনো কর্মসংস্থানের, জীবিকা নির্ধারণের কোনো বন্দোবস্ত ব্যবস্থা করে দিতে পারেনি। তো এটা এদের রাজনৈতিক পলিসি। সরকারটা আসলে গরিব মানুষের কথা ভাবে না, বড় লোকেরই কথা ভাবে। এরা নির্বিচারে গরিব মানুষের পেটের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেয়। আমরা এখানে হকার উচ্ছেদ দেখছি। গোটা অভয়ারণ্য, গোটা ছোটনাগপুর মালভূমি অঞ্চল যদি দেখেন, একেবারে মধ্য ভারতের যে মালভূমি বনাঞ্চল, একটার পর একটা গ্রাম, একটার পর একটা রিজিয়ন, সেখানে আদানি বা অন্য কোনো বড় কর্পোরেট তাদের মাইনিং কোম্পানি হবে বা অন্য কোনো প্রজেক্ট হবে বলে আদিবাসীদের তাদের গ্রাম সভাতে আলোচনা না করে বেআইনি ভাবে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তারা আন্দোলন করছে, পুলিশের সাথে গুলির সংঘর্ষ হচ্ছে, তারা মারা যাচ্ছে। সামগ্রিকভাবে গোটা দেশে বিজেপি গরিব মানুষের ভালো চায় না। এরা বড় লোকেদের দল, এরা যা করে বড় লোকেদের স্বার্থে। স্বাভাবিকভাবে এটা এক্সপেক্টেড যে বাজেটে হকার উচ্ছেদ নিয়ে কোনো কথা থাকবে না। এরা কোর্ট, আইন কানুন কারোর ধার ধারে না, চেষ্টা করে গায়ের জোরে ধনী ভোটের মাধ্যমে আইন চেঞ্জ করে দেওয়ার। এমএলএ এমপি বেআইনি ভাবে ওই অপারেশন লোটাসের মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে গায়ের জোরে যাতে আইন পাল্টানোর খেলাটা আরো সহজ হয়, সেই সবের চেষ্টা করে। তো বিজেপির কাছ থেকে এটাই প্রত্যাশিত।